চতুর্থবারের মতো সংসদ নেতা শেখ হাসিনা আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় নির্বাচিত। শপথ নিলেন জাতীয় নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা। অংশ নেননি ঐক্যফ্রন্টের 7 জন। নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ ধর্ষণ মামলায় গ্রেফতার আরও 2। ডাক্তারি পরীক্ষায় মিলেছে আলামত। স্বাগত সমগ্র বাংলাদেশ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, কায়কোপা দেখব জানাবো পুরো খবর। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা চতুর্থবারের মতো সংসদ নেতা হয়েছেন। বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসম্মতিতে তিনি সংসদ নেতা নির্বাচিত হন। একাদশ সংসদ নির্বাচনে 298টি আসনের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বৃহস্পতিবার শপথ নেন মহাজোটের প্রার্থীরা। এরপর সংসদীয় দলের সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সংসদ সদস্যদের সকলেই দলীয় সভাপতিকে চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত করেন। একাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের 256 জন ও জাতীয় পার্টির 21 জন নবনির্বাচিত সংসদ সদস্য শপথ নিয়েছেন। মহাজোটের অন্যান্য দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যরাও শপথ নেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সাংসদদের শপথ বাক্য পাঠ করান। এদিকে অসুস্থতার কারণে এখনই শপথ নিচ্ছেন না জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। আজকের শপথ অনুষ্ঠানে উপস্থিত শপথ পাঠের মধ্য দিয়ে শুরু হল একাদশ জাতীয় সংসদ সদস্যদের পথচলা। মাননীয় স্পিকার মহোদয়, সংসদ ভবনের শপথ কক্ষে প্রথমে স্পিকার হিসেবে শপথ নেন শিরীন শারমিন চৌধুরী। সকাল 11:15টায় সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে প্রথমে শপথ নেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। গেজেট প্রকাশের 48 ঘন্টার মধ্যেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলটির 256 জন সদস্য শপথ নেন। এদিকে অসুস্থতার কারণে শপথের বিষয়ে সময় চেয়ে স্পিকারকে চিঠি দিয়েছে কিশোরগঞ্জ 2 আসনের সংসদ সদস্য সৈয়দ আশরাফ। এদিকে বেলা 11:15টার দিকে ক্রমানুসারে অন্য দল ও স্বতন্ত্র সংসদরাও শপথ নিয়েছেন। এর পরপরই বেলা 12:15টার পর শপথ নেন জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা। দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদকে ছাড়াই শপথ নেয় জাতীয় পার্টি। এ সময় রওশন এরশাদের নেতৃত্বে উপস্থিত ছিলেন দলটির 21 জন সদস্য। পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ শারীরিক অসুস্থতার কারণে এখনই শপথ নিচ্ছেন না। এর পরবর্তী নির্বাচনে বিজয়ী জাতীয় ঐক্যফ্রন্টের 7 জনের কেউই শপথ অনুষ্ঠানে যোগ দেননি। সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচনের ফল ঘোষণার গেজেটের 3 দিনের মধ্যে শপথ নিতে হয় এবং 30 দিনের মধ্যে সংসদ অধিবেশন ডাকার বাধ্যবাধকতা রয়েছে। দুপুর 12টায় হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একাদশ জাতীয় সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিদের 2/3 অর্থাৎ 181 জনই পেশায় ব্যবসায়ী। আইন পেশার 38 জন আর 12 চিকিৎসক এবার সংসদ সদস্য হয়েছেন, যেখানে রাজনীতিবিদদের সংখ্যা মাত্র 30 জন। নির্বাচিতদের হলফনামা বিশ্লেষণে পাওয়া গেছে এমন তথ্য। সব শ্রেণী পেশার সমানুপাতিক প্রতিনিধিত্ব থাকলে সংসদ কার্যকর ও প্রাণবন্ত হয় মত বিশ্লেষকদের। স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন 1973 সালে। প্রথম সংসদে জনপ্রতিনিধি হিসেবে ছিলেন আইনজীবী, ব্যবসায়ী, শিক্ষক, চিকিৎসক সহ সব শ্রেণী পেশার মানুষ। পরবর্তী সংসদ নির্বাচনে বাড়তে থাকে ব্যবসায়ীদের সংখ্যা। 73 সালে ব্যবসায়ী 18 ভাগ, 96-এ 40, আর একাদশ সংসদে এসে তা হয়েছে 60 ভাগ। অর্থাৎ 298 জন সংসদ সদস্যের মধ্যে 181 জনই ব্যবসায়ী। এরপর আছেন আইনজীবী 12 ভাগ ও রাজনীতিবিদ 10 ভাগ। এক ধরনের ব্যক্তিদের যদি প্রতিনিধিত্ব থাকে তাহলে সেই এক ধরনের স্বার্থই সেখানে তুলে ধরা হয়, যেটা যে পুরো সমাজের জন্য কল্যাণকর নয়। উন্নয়ন নিশ্চিত করতে হলে আইন প্রণয়নের ক্ষেত্রেও উদ্যোগী ভূমিকা নিতে হলে এই ব্যাকগ্রাউন্ডটা লাগবে। সুতরাং নট নেসেসারিলি যে ব্যবসায়ীদের আধিক্য থাকলে সংসদ আপনার তার ঔজ্জ্বল্য হারাবে। তারা মনে করেন সংসদের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সমান আনুপাতিক হারে প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু করা যেতে পারে। অবশ্যই ব্যবসায়ীদের থাকার অধিকার আছে সংসদে। আমাদের কৃষিজীবীরা থাকবে, কৃষকদের প্রতিনিধিরা থাকবে, আইনজীবীদের প্রতিনিধিরা থাকবে, শ্রমিক সেই শ্রেণীর প্রতিনিধিত্ব থাকবে। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা বা সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু করা যেত, তাহলে সংসদ আরও অনেক বেশি জনপ্রতিনিধিত্বশীল হতো, সকল শ্রেণী পেশা মতের প্রতিনিধিত্ব থাকত। সংসদকে আরো প্রাণবন্ত ও প্রতিনিধিত্বমূলক করতে
শক্তিশালী বিরোধী দল থাকা উচিত বলে মত দিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। সংসদ সদস্যদের পেশা যাই হোক, সাধারণ মানুষের চাওয়া এবারে নির্বাচিতরা যেন দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখেন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসএসসিতে প্রশ্ন ফাঁস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে নজরদারি জোরদার করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবার গত বছরের চেয়ে 500 পরীক্ষার কেন্দ্র বাড়িয়েছে মন্ত্রণালয়। আগামী 2 ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। বিগত কয়েক বছরে পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে সমালোচিত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত বছরের এসএসসি পরীক্ষার সময়ও ছিল একই অভিযোগ। তবে এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে বেশ কিছু শক্ত পদক্ষেপ নেয় মন্ত্রণালয়। এবার এসএসসি পরীক্ষা সামনে রেখেও ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। প্রশ্ন ফাঁস ঠেকানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতেও নজরদারি করছে শিক্ষা মন্ত্রণালয়ের মনিটরিং সেল। এবার প্রায় 3700 কেন্দ্রে পরীক্ষা দেবে প্রায় 20 লাখ শিক্ষার্থী। আমরা এবছর আরও অনেকগুলি বিকল্প সিকিউরিটি গ্রহণ করেছি। বিশেষ করে প্রশ্নপত্র যে খামটি, আমরা সিকিউরিটি খাম ব্যবহার করতেছি, মাস্টার সিকিউরিটি খাম ব্যবহার করছি। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, শুধু নজরদারি চালিয়ে অনিয়ম ঠেকানো সম্ভব নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি অভিযোগ জানানোর ব্যবস্থা রাখার পরামর্শ দিচ্ছেন তারা। আমি যদি দেখি যে ওনাদের ফেসবুকে একটা পেজ আছে যারা হচ্ছে এই প্রশ্ন ফাঁস রিপোর্ট করার জন্য যে এখানে বসে আছে তারা দেখার জন্য, তারা তো প্রতিদিন অবজার্ভ করতে হবে না, যেদিন পরীক্ষা বা তার আগের রাত বা কয়েক সপ্তাহ আগে থেকে অবজার্ভ করতে পারে, সেখানে আমি যদি শেয়ার করে দিই তাহলে সেটা একটা সলিউশন হতে পারে। মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর 30 মিনিট আগে পরীক্ষা কক্ষে নিজেদের আসনে বসতে হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ ধর্ষণ মামলায় আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রুহুল আমিন ও বেচু। এ নিয়ে চাঞ্চল্যকর এই মামলায় গ্রেফতার করেন 5 জন। এছাড়া স্বাস্থ্য পরীক্ষাতে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। রোববার মধ্যরাতে চরজুবলি ইউনিয়নের মধ্যম বাগ্গা গ্রামে স্বামী ও সন্তানকে ঘরে বেঁধে রেখে এক গৃহবধূকে গণধর্ষণ করে সন্ত্রাসীরা। রুহুল আমিনের নেতৃত্বে এ ধর্ষণ হয় বলে অভিযোগ ওঠে। পরদিন স্থানীয় লোকজন ওই নারী ও তার স্বামীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় ভুক্তভোগীর স্বামী 9 জনকে আসামি করে চরজব্বার থানায় মামলা করেন। বুধবার রাতে পুলিশ জেলা সদরে অভিযান চালিয়ে একটি হাঁস মুরগির খামার থেকে রুহুল আমিনকে এবং সেনবাগের একটি ইটভাটা থেকে বেচুকে গ্রেফতার করেন। এর আগে মামলার প্রধান আসামি সোহেল, 3 নম্বর আসামি স্বপন ও 6 নম্বর আসামি বাসুকে গ্রেফতার করা হয়। রুহুল আমিন ছাড়া বাকিরা সবাই ইটভাটার শ্রমিক বলে জানিয়েছে পুলিশ। আমরা এটা তদন্ত করে দেখছি, অপরাধী গণধর্ষণের অপরাধ আমরা গণধর্ষণের অপরাধ হিসাবে চিহ্নিত করে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসব। বুধবার রাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী নারী ও তার স্বামীর সাথে দেখা করেন। রুহুল আমিন হোক আর যে কোনো ব্যক্তি হোক, এই ঘটনায় যে কেউ জড়িত থাক তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। শুধুমাত্র যে ওই 6 জন বা ওই 8 জন যারা এদের নামে আসামি তারাই জড়িত থাকবে এরকম কথা না। এর বাইরেও যদি তদন্তে আমাদের XY Z যে কেউ আসুক, আমরা তাদেরকে তদন্তের আওতায় নিয়ে আসবো। ঘটনার তদন্তে বুধবার দুপুরে মানবাধিকার কমিশনের 3 সদস্যের প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে ওই গৃহবধূর সাক্ষ্য গ্রহণ করেন। কমিটির প্রধান মানবাধিকার কমিশনের পরিচালক আল মাহমুদ ফয়জুল কবির জানান, ভুক্তভোগীর সই ও ডাক্তারি প্রতিবেদন পাওয়ার পর তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দেবেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ ধর্ষণ মামলার আরও 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে আরও জানাতে নোয়াখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবু নাসের। নাসের, ধর্ষণের শিকার নারীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে কিনা আর আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা? এই বিষয়ে কিছুক্ষণ আগে আমার সাথে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে কথা হয়েছে এবং আরএমওর সাথে কথা হয়েছে। ফারুক সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম তিনি জানিয়েছেন যে ধর্ষণের আলামত পাওয়া গেছে এবং এই তদন্ত মেডিকেল প্রতিবেদন তাদের হাতে পৌঁছেছে।
এবং সেখানে পজিটিভ রিপোর্ট, অর্থাৎ গৃহবধূ ধর্ষণ হয়েছেন বলে প্রতিবেদনে যে মেডিকেল টিমে যারা ছিলেন তারা উল্লেখ করেছেন। আর হচ্ছে এই ঘটনায় আমরা প্রতিবেদনে যেমনটি বলেছি, এ নিয়ে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই 5 জনের মধ্যে 2 জনকে, স্বপন এবং সোহেল, এই 2 জনকে 7 দিনের রিমান্ড আবেদন করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এখনো পর্যন্ত সে বিষয়ে শুনানি শেষ হয়নি। পাশাপাশি অন্য যারা গ্রেপ্তার হয়েছেন, অন্য 3 জন, তাদেরকে জেলা গোয়েন্দা পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা পুলিশ সুপার জানিয়েছেন যে এজাহারে কারো নাম থাকুক না থাকুক, এই ঘটনার সামনে পেছনে নেপথ্যে এবং যারাই ছিলেন প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। আবু নাসের, এক্ষেত্রে পুলিশ কবে নাগাদ তদন্ত প্রতিবেদন জমা দিতে পারে? পুলিশের তদন্ত প্রতিবেদন এখনই সুনির্দিষ্টভাবে দিনক্ষণ তারা বলতে পারছেন না, তবে অধিকতর তথ্যপত্র নিয়ে তারা একেবারে এই ঘটনার সামনে পেছনে যারা রয়েছেন সবকিছু চুলচেরা বিশ্লেষণ করে একটি প্রতিবেদন দেওয়ার জন্যই তারা প্রস্তুতি নিচ্ছেন বলে পুলিশ সুপার জানিয়েছেন। আরেকটি বিষয় এখানে পরিষ্কার করে রাখা দরকার যে রুহুল আমিনকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। রুহুল আমিনের নাম কিন্তু মামলার এজাহারে নেই এবং রুহুল আমিনকে ঘটনার ইন্ধনদাতা হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে এবং ভিকটিমের পরিবারের পক্ষ থেকে যে মামলা করা হয়েছে সেই মামলায় কিন্তু রুহুল আমিনকে আসামি করা হয়নি এবং বলা হয়েছে পরবর্তীতে সে ঘটনার পেছনে ছিলেন ইন্ধনদাতা। যারা ঘটনা ঘটিয়েছেন, গণধর্ষণের ঘটনা যারা ঘটিয়েছেন, তারা রুহুল আমিনের সাথে চলেন, রুহুল আমিনের আশ্রয় প্রশ্রয়ে থাকেন, এটা বলা হয়েছে। কিন্তু রুহুল আমিন ধর্ষণের ঘটনার সময় ওখানে ছিলেন বা তিনি সহ দর্শন করেছেন এমন অভিযোগ কিন্তু করা হয়নি। তাকে ইন্ধনদাতা হিসেবে আসলে চিহ্নিত করা হয়েছে। এখন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ইন্ধনদাতা এবং ঘটনার পেছনে সামনে যারা ছিলেন আছেন তাদের প্রত্যেককে চিহ্নিত করার জন্য পুলিশ মাঠ পর্যায়ে কাজ করছে এবং তাদের সর্বাত্মক তথ্য প্রযুক্তি ব্যবহার করছে। চিহ্নিত করে একটি নির্ভরযোগ্য একটি প্রতিবেদন তারা দেবেন এবং সর্বাধিক প্রযুক্তি ব্যবহার করে যারা এই মামলার 9 জন যে আসামি রয়েছেন তাদের মধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর 5 জনকে তারা গ্রেপ্তার করবেন। ইতিমধ্যে তাদের অবস্থান পুলিশের নেটওয়ার্কের মধ্যে এসে গেছে এবং আবু নাসের, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে কিনা? যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে 2 জন, সোহেল এবং বেচু, তারা এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা স্বীকার করেছেন। পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এই ঘটনার পেছনে কারা রয়েছেন তাদের 2 জনের। আবু নাসের, আপনাকে ধন্যবাদ। নোয়াখালী সুবর্ণচরের গৃহবধূ ধর্ষণের মামলা বিস্তারিত জানছিলাম সহকর্মী আবু নাসেরের কাছ থেকে। যাচ্ছি পরের খবরটিতে। ভোটের ফল বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে আবারও নির্বাচন চেয়ে নির্বাচন কমিশনের স্মারকলিপি দিয়েছেন ঐক্যফ্রন্টের নেতারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশন থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, ঐক্যফ্রন্ট নেতাদের দাবির বিস্তারিত আমাদেরকে জানান। ভোটের তফসিল ঘোষণা এবং ভোটের ফলাফল ঘোষণা শেষ পর্যন্ত এখন পর্যন্ত এই 30টিরও বেশি অভিযোগ তারা এই স্মারকলিপিতে উল্লেখ করেছে। বিকেল 3টার পর তারা নির্বাচন কমিশন কার্যালয়ে আসেন এবং তাদের 10 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব এবং জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা আসেন এবং নির্বাচন কমিশন সচিব এবং প্রধান নির্বাচন কমিশনার এই 2 জনের সাথে সাক্ষাৎ করে তাদের হাতে স্মারকলিপি তুলে দেন এবং স্মারকলিপি তুলে দেওয়ার পর গণমাধ্যমের সাথে তারা সেই স্মারকলিপিটি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেন এবং তারা অভিযোগ করেন যে নির্বাচনটি হয়েছে এটি জনগণের সাথে প্রতারণা করা হয়েছে এবং যে কারণে তারা ফল বর্জন করা হয়েছে। আজকে যেহেতু শপথ গ্রহণ ছিল বিজয়ীদের, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের, তো তাদেরও বিএনপির বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টেরও 7 জন সদস্য রয়েছেন সেই সংসদ সদস্য হিসেবে। তো তাদের বিষয়ে তারা বলেছে যে যেহেতু আমরা ফলই প্রত্যাখ্যান করেছি, নির্বাচনকে প্রত্যাখ্যান করেছি, সেহেতু এই
7 জনের শপথ গ্রহণ করার কোনো প্রশ্ন ওঠে না। তার মানে তারা পরিষ্কার করেছেন যে অন্য সবাই আজকে শপথ গ্রহণ করলেও তাদের যেই 7 জন প্রার্থী রয়েছেন তারা কোনোভাবেই শপথ গ্রহণ করবেন না। আরেকটি বিষয় তিনি যেটি বলেছেন যে আরেকটি বিষয় প্রমাণ হয়েছে যে 2014 সালে তারা যে নির্বাচনে অংশ নেয়নি সেটি তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যেটির প্রমাণ তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পেয়েছে বলে তাদের দাবি আর কি। তারা বলছে যে যেহেতু নির্বাচনটি নিরপেক্ষ হয়নি এবং যেহেতু নির্বাচনে পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে নির্বাচন কমিশন, তাহলে এর মানে প্রমাণ হয় যে কখনোই দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। এই দাবিগুলো তারা করেছে। আর তফসিল ঘোষণার পর থেকে রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনের দায়িত্বরত কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী, সবশেষ সেনাবাহিনী নিয়েও তারা প্রশ্ন তুলেছে এবং তারা বলেছে যে সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, নামে মাত্র সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। এই অভিযোগগুলো তারা করেছে এবং ভোটের রাতে প্রায় ইসি কি এই ব্যাপারে কোনো বক্তব্য রেখেছেন বা আজকে কোনো সংবাদ সম্মেলন করে তাদের এর প্রতিক্রিয়া জানাবেন? আহমদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যে তারা আসলে এই বিষয়ে কোনো কথা বলবেন কিনা। তারা যেটি বলেছে যে এখন সবেমাত্র তারা এই তাদের স্মারকলিপিটি উপস্থাপন করেছে। আপনি জানেন যে প্রধান নির্বাচন কমিশন এবং সচিব ছাড়াও 4 জন নির্বাচন কমিশন রয়েছে। সবার প্যানেলে নির্বাচন কমিশনারদের যে বৈঠক হয় সেই বৈঠকে এই স্মারকলিপিটি উপস্থাপন করা হবে এবং স্মারকলিপিটির বিভিন্ন দিক তারা তুলে ধরবেন এবং তারপর সিদ্ধান্ত আসবে যে আসলে তাদের যে দাবি দেওয়া সেগুলো কতটুকু যৌক্তিক এবং কতগুলো মেনে নেওয়া যায়। আমরা আরেকটি বিষয় জানতে চেয়েছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যে তারা যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগে তারা কোনো প্রমাণাদি বা তথ্য দলিল নির্বাচন কমিশনে উপস্থাপন করেছে কিনা। তারা যেটি বলেছে তারা এখন পর্যন্ত আংশিক দলিলপত্র উপস্থাপন করেছে এবং প্রমাণপত্র উপস্থাপন করেছে। তারা সেটির পক্ষে রেখে তাদের বিষয়টি বিবেচনা করার জন্য তারা নির্বাচন কমিশনকে বলেছিল। তো সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল যে নির্বাচন কমিশনের প্রতি তাদের যেহেতু আস্থাই নেই তাহলে আবার নির্বাচন কমিশনের কাছেই কেন আসা। তো এই প্রশ্নের জবাবে তারা বলেছে যে এখন তাদের কোনো উপায় নেই, যে যদিও পক্ষপাতমূলক আচরণ করছে তারপরেও তাদের যেহেতু বিধানিকভাবে নির্বাচন কমিশনের নির্বাচনটি অনুষ্ঠান করেছে, যে কারণে তারা নির্বাচন কমিশনারের কাছে এসেছে এবং তাদের কাছেই তাদের দাবি দেওয়া তুলে ধরেছে এবং তারা বলেছে যে যত দ্রুত সম্ভব এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আবারও এই নির্বাচন অনুষ্ঠান করা। ইলেকশন কমিশন থেকে জানাচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। লক্ষ্মীপুরে পুলিশের কাজে বাধা, মারধর ও হাসপাতাল ভাঙচুরের অভিযোগে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সহ 76 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে 10 জন। দুপুরে তাদের আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গতরাতে সদর থানায় এ মামলা করা হয়। এতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সহ যুবলীগের 26 নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। গ্রেফতার 10 জন উপজেলা ও পৌর যুবলীগের নেতা বলে জানিয়েছে পুলিশ। গতকাল পূর্বশত্রুতার জেরে লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমানকে কুপিয়ে আহত করে দেলোয়ার হোসেন নামে এক যুবক। সেখানে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে পুলিশ বাধা দিলে হামলায় 4 পুলিশ সদস্য আহত হন। কুমিল্লা ও মেহেরপুরে গোলাগুলিতে 2 জন নিহত হয়েছেন। নিহতরা মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে কুমিল্লা সদরের মনা গ্রামে পুলিশের সঙ্গে গোলাগুলিতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী সাইফুল নিহত হয়। পুলিশ জানায় সাইফুল ও তার সহযোগীদের অবস্থানের খবরে অভিযান চালালে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় সাইফুলকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক সহ 5টি মামলা রয়েছে। এদিকে মেহেরপুর সদরের বুড়িপোতা গ্রামে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। প্রায় 2.5 ঘন্টা পর রাজধানীর হাজারীবাগের পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। বেলা 11:15টার দিকে পশ্চিম ইসলামবাগ বাগানবাড়ি এলাকার 3টি কারখানায় আগুন লাগে, তবে এতে কেউ হতাহত হয়নি। আগুনের কারণ জানতে তদন্ত করছে ফায়ার সার্ভিস। জানা যায় পলিথিনের কারখানাগুলো অবৈধভাবে গড়ে উঠেছিল। কারখানার টিনের ছাদের উপর বসতঘর বানিয়ে ভাড়া দেওয়া হয়েছিল। এ কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে জানায় ফায়ার সার্ভিস। আগুনে 3টি পলিথিন কারখানা সহ 10টি ঘর পুড়ে গেছে। যে সমস্ত ফ্যাক্টরি ছিল সেগুলো সবগুলো পুরাতন প্লাস্টিক রিসাইক্লিং করা হয়, যেগুলো খুব দ্রুতই আগুন লাগে এবং আগুন লাগলে খুব দ্রুতই স্প্রেড করে, এবং এগুলো হাইলি ইনফ্লেমেবল আর্টিকেলস
এবং এটা হলো যে অগ্নি নির্বাপনেরও তেমন কোনো ব্যবস্থা এখানে ছিল না। ছোট ছোট ফ্যাক্টরি, আবার এই ফ্যাক্টরির উপরেই মানুষজনও বসবাস করে, মানে কোনো আইনগত দিক থেকে এগুলার কোনো বৈধতা নেই। ঝালকাঠি সদর উপজেলার পাঞ্জি পুহুরিপাড়া গ্রামে আগুনে পুড়ে গেছে 10টি ঘর, তবে এতে কেউ হতাহত হয়নি। এই ঘটনায় 20 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে আবাসনের একটি বাড়ির রান্নাঘর থেকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানান, আবাসনের বেশিরভাগ বাসিন্দা সকালে কাজে বের হয়ে যায় বলে হতাহতের ঘটনা ঘটেনি। টাঙ্গাইল ও লক্ষ্মীপুরের সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 10 জন। পুলিশ জানিয়েছে, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী তালুকদার পরিবহনের যাত্রীবাহী বাসটি মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাসের এক যাত্রী নিহত হন, আহত হন অন্তত 10 জন। আহতদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট সড়কে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চালক মোহাম্মদ আলী নিহত হন। নিহত মোহাম্মদ আলী সদর উপজেলার আটিয়াতুলি গ্রামের তোফায়েল আহমেদের ছেলে। উত্তরের হিমেল বাতাসের কারণে বেড়েছে শীতের তীব্রতা, তবে গতকালের তুলনায় পঞ্চগড়ের তাপমাত্রায় কিছুটা উন্নতি হয়েছে। আবহাওয়া অফিস বলছে, মধ্য জানুয়ারিতে সারা দেশে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। পঞ্চগড়ের ওপর দিয়ে অব্যাহত রয়েছে তীব্র শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কিছুটা বাড়লেও হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। মুরব্বী যারা আছে, বৃদ্ধ, এরা ঠান্ডা থেকে বাসা থেকে বের হতে পারতেছে না। দোকান খোলা অসম্ভব হয়ে গেছে শীতের কারণে। এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের কয়েকটি জেলায় চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। সন্ধ্যার পর থেকে সকাল 8টা পর্যন্ত শীতের প্রকোপ থাকে সবচেয়ে বেশি। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। আমরা সরল লোক, খুব ঠান্ডা, হাত পা টাটায়, আগুন তাপাই বসি বসি, খুব ঠান্ডা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। বাড়ছে হাসপাতালে রোগীর সংখ্যা। শ্বাসকষ্ট আমার, তাপ, হাগুরানি, মাথায় চাপানি, শ্বাস ফলাইতে পারতো না, শ্বাস ফলাইতে পারে না, এখানে আওয়ার করে শ্বাস ফলাইতে পারে। এই ধরনের শ্বাসকষ্ট কিংবা অতিরিক্ত বমি কিংবা ডায়রিয়া এই ধরনের কোনো সমস্যা হলে আমাদের পরামর্শ থাকবে বাসায় চিকিৎসা করার চেয়ে দ্রুত হাসপাতালে স্থানান্তর করলেই এই রোগীগুলা আলটিমেটলি ভালো সেবা পাবে। কুয়াশার কারণে বড় বীজতলা ও আলু ক্ষেতের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, উত্তরাঞ্চলের শীতের তীব্রতা এখন কেমন, আর কুয়াশায় আলু সহ শীতকালীন ফসলের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে কিনা? আবহাওয়ার পূর্বাভাসে যে তথ্য দেওয়া ছিল যে মধ্য জানুয়ারি থেকে শীতের তীব্রতা বাড়তে পারে, সে লক্ষণ ইতিমধ্যে আমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি। বিশেষ করে রাজশাহীতে একদিনের ব্যবধানে প্রায় 2 ডিগ্রি তাপমাত্রা কমেছে, তবে পঞ্চগড় এবং বগুড়ায় তাপমাত্রা 1 ডিগ্রি এবং 0.5 ডিগ্রি সেলসিয়াস করে বেড়েছে। সে কারণে এই দুটি এলাকায় শীতের তীব্রতা তেমন অনুভূত না হলেও রাজশাহী সহ ওই অঞ্চলে কিন্তু শীতের তীব্রতা গতকালের তুলনায় বেশ খানিকটা বেশি, এমনটাই বলছেন সহকর্মী সহ আমাদের যারা পরিচিত লোকজন আছে তারা। একই সাথে তারা এটিও আমাদেরকে আভাস দিয়েছেন যে যদি এই ধরনের তীব্রতা বাড়তে থাকে তবে কোনো কোনো ক্ষেত্রে রোগের বিস্তার ঘটতে পারে, এবং সেই তথ্যের সাথে একমত হয়েছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই বগুড়া সহ এই অঞ্চলের বেশ কিছু হাসপাতালে শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া সহ নানা ধরনের রোগে আক্রান্ত শিশুরা হাসপাতালে ভর্তি হতে শুরু করেছে। গতকাল আমাকে একজন চিকিৎসক জানিয়েছে যে মোহাম্মদ আলী হাসপাতালে অন্যান্য বছরের তুলনায়, শহীদিয়া মেডিকেল কলেজেও অন্যান্য বছরের তুলনায় শ্বাসকষ্টজনিত রোগে শিশুদের ভর্তি হবার সংখ্যা গত বছরের তুলনায় বেশ খানিকটা বেশি, এমনটাই ধারণা দিয়েছে। অন্যদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন যদি কুয়াশা বাড়তে থাকে এবং সূর্যের তাপ কম হয় সেক্ষেত্রে কৃষির ক্ষেত্রে একটা বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তারা করছেন, বিশেষ করে আলু এবং বীজতলার ক্ষেত্রে। সেক্ষেত্রে তাদের পরামর্শ হলো যে বীজতলায় দড়ি টেনে দিয়ে কুয়াশা ফেলে দিতে হবে, শিশিরের যে জমে থাকা সেগুলো ফেলে দিতে হবে। একই সাথে তারা বলছেন যে ঢেকে রাখা সম্ভব হলে বীজতলা ঢেকে রাখতে হবে। আলু ক্ষেত্রে যেটি হয়েছে যে আলুর যে ক্ষেত সেগুলোতে
পচনের একটা আশঙ্কার কথা তারা বলছেন। তবে সব ক্ষেত্রেই তারা বলেছেন যে মাঠ পর্যায়ে যারা রয়েছেন, মাঠকর্মী যারা রয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, তারা যেন দ্রুত তাদের সহযোগিতা নেয় এবং তাদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেয়। সেক্ষেত্রে বীজতলা এবং আলু ক্ষেত দুই রক্ষা পেতে পারে, এমনটাই তারা ধারণা দিয়েছেন আমাদেরকে। হাসিবুর রহমান জানাচ্ছিল উত্তরাঞ্চল থেকে। সিলেট সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স, পানির বিল এবং ট্রেড লাইসেন্স বাবদ বকেয়া প্রায় 100 কোটি টাকা। বকেয়া বিল উত্তোলনে মাসব্যাপী অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। সিলেট সিটি কর্পোরেশনে নাগরিক সেবা বাবদ বকেয়া প্রায় 100 কোটি টাকা। এর মধ্যে হোল্ডিং ট্যাক্স 67 কোটি, ট্রেড লাইসেন্স 20 কোটি এবং পানির বিল 12 কোটি টাকা। আমাদের যে উন্নয়নমূলক কাজগুলো করা হচ্ছে, সরকারের পাশাপাশি রাজস্ব ফান্ড থেকেও 10% হইতে 30% পর্যন্ত কন্ট্রিবিউশন দেওয়া বিধান আছে। আসলে আমাদের এই ট্যাক্সটা ঠিকমতো আদায় না হওয়ার কারণে অনেক ক্ষেত্রে আমরা দিতে পারতেছি না। এখন আমরা আলাদাভাবে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে জনগণকে উদ্বুদ্ধ করে এই ট্যাক্সগুলো মানুষ যাতে পরিশোধ করে। গত 15 বছরে এসব খাতে বকেয়া বেড়েছে উল্লেখ করে তা উদ্ধারে মাসব্যাপী অভিযানের কথা জানালেন সিলেট সিটি কর্পোরেশন মেয়র। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি। আজকে আমরা অভিযান শুরু, এই অভিযান অব্যাহত থাকবে এবং যারা এই প্রক্রিয়ার সঙ্গে যারা সহজ করার জন্য আমাদের অফিসের সাহায্য চাইলে আমরা সহজতর করে দেব, টাকা তারা পরিশোধ করবেন। যদি না করেন তাহলে আমরা মালকুক সহ অন্যান্য আইনি ব্যবস্থা দেব। সিটি কর্পোরেশনের 3টি ইউনিট নগরীর 27টি ওয়ার্ডে এ অভিযান চালাচ্ছে। বকেয়া বিল উদ্ধার সম্ভব হলে রাজস্ব আয় বাড়ার পাশাপাশি উন্নয়ন কাজ অব্যাহত থাকবে বলে আশা সংশ্লিষ্টদের। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, 15 বছর ধরে বকেয়া, মানে এর কারণ কি এবং এখন আদায়ে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখুন, বর্তমান মেয়র যিনি আরিফুল হক চৌধুরী, তিনি দাবি করছেন এই বকেয়াগুলো 10 থেকে 15 বছরে জমা হয়েছে। সেদিক থেকে বলতে গেলে তিনিও কিন্তু গত 5 বছর ছিলেন ক্ষমতায়, সেখানটায় তিনি কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করতে আমরা দেখিনি। এখন পর্যন্ত প্রায় 100 কোটি টাকা বকেয়া সিলেটের নাগরিকদের কাছে সিলেট সিটি কর্পোরেশন যেগুলো পায়, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হোল্ডিং ট্যাক্স 67 কোটি টাকা এবং 12 কোটি টাকা রয়েছে অন্যান্য বিল এবং সব কিছু মিলে প্রায় 100 কোটি টাকা, যেটি শুনছিলেন আপনারা। সেক্ষেত্রে তিনি প্রায় 3টি ইউনিট সহযোগে এই অভিযানে বের হয়েছেন। 1 মাস ব্যাপী এই অভিযান চলবে। সেক্ষেত্রে 3টি ইউনিটের প্রথমটিতে তিনি নেতৃত্ব দিচ্ছেন, দ্বিতীয়টি প্রধান নির্বাহী কর্মকর্তা নেতৃত্ব দিচ্ছেন এবং আরেকটি ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন সিটি কর্পোরেশনের সচিব। তাদের ধারণা এই অভিযানে মোটামুটি 50 থেকে 60 কোটি টাকা উদ্ধার করা সম্ভব হবে, যেটা আগামী যে সিটি কর্পোরেশন বাজেট হবে জুন জুলাইতে, তখন এটা খুব কাজে দিবে। এবং এই অভিযানে যদি আশানুরূপ ফলাফল না পাওয়া যায়, সেক্ষেত্রে তারা আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র। এবং এই যে জমা হয়েছে, এটি আসলে বিভিন্ন সময়ে দায়িত্বরতদের অবহেলার কারণেই জমা হয়েছে বলে তারা মনে করছেন। এদিক থেকে তারা যেটি জানাচ্ছেন যে একই সাথে জনগণকে এসব বিল প্রদানে উৎসাহিত এবং উদ্বুদ্ধও তারা করছেন। মাধব কর্মকার, আপনাকে অনেক ধন্যবাদ। ভারতের শিশু আশ্রয় কেন্দ্রে দীর্ঘদিন আটক থাকার পর দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে 2 শিশু ও 2 জন কিশোর। সীমান্তে বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে সকালে তাদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। পরে তাদের অভিভাবকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। ফিরে আসা শিশু কিশোররা হলো কক্সবাজারের মেহেদি হাসান, কুমিল্লার রবিউল আলম, জয়পুরহাটের জহন মার্ডি ও জামালপুরের জাফর ইকবাল। তাদের মধ্যে 3 জন 14 মাস ও 1 জন 24 মাস ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শিশু অবজারভেশন হোমে আটক ছিল। বিভিন্ন সময় সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় সেদেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় তারা। ভারত বাংলাদেশের উচ্চ পর্যায়ে চিঠি আদান প্রদানের পর তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ওই আশ্রয়কেন্দ্রে আটক থাকা আরও 19 জন শিশু কিশোরকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানান হিলি ইমিগ্রেশন চেকপোস্ট। চুয়াডাঙ্গায় যেখানে সেখানে আবর্জনা ফেলায় দুর্ভোগে পড়ছেন শহরবাসী। পৌর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও প্রতিকার পাওয়া যাচ্ছে না। আবর্জনার কারণে ভরাট হয়ে যাচ্ছে মাথাভাঙা নদী।
অভিযোগ স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে, আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট কোনো স্থান না থাকাতেই এই অবস্থা। চুয়াডাঙ্গা শহর ও আশেপাশে কমপক্ষে 50টি স্থানে ফেলা হয় আবর্জনা। নির্দিষ্ট স্থান না থাকায় পরিচ্ছন্ন কর্মীরা যত্রতত্র আবর্জনা ফেলছেন বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের। এর মধ্যে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের আবর্জনাও রয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। পৌর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না তারা। হসপিটালের ময়লা আর ক্লিনিকের ময়লা যত সব ময়লা ফেলে আর দুর্গন্ধ থাকা যায় এখানে। এইসব পচা আবর্জনার গন্ধ আসে, এই পৌরসভার লোক এখানে ফেলে দিয়ে গেছে। সব আবর্জনা ফেলার কারণে ভরাট হয়ে যাচ্ছে মাথাভাঙ্গা নদী। পৌর কর্তৃপক্ষ জানায়, আবর্জনা ফেলার জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে। শিগগিরই এ সমস্যার সমাধান করা হবে। এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যেই আমাদের চুয়াডাঙ্গা পৌরসভাতে UGIIP 3 মাধ্যমে আমরা স্থায়ীভাবে এই সমস্যার সমাধানের জন্য কাজ করছি। পৌর কর্তৃপক্ষের উদ্যোগ নিয়ে বিরোধিতা করায় জমি অধিগ্রহণে দেরি হচ্ছে বলেও জানায় কর্তৃপক্ষ। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সাধারণ পণ্য ও কন্টেইনার হ্যান্ডেলিংয়ে গত বছর নতুন রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। আগের বছরের চেয়ে পণ্য উঠানামার রেকর্ডও ভেঙেছে, আর কন্টেইনার উঠানামায় প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে প্রায় 9 ভাগ। বন্দরের এই ধারাবাহিকতা ধরে রাখতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ ব্যবহারকারীদের। 2018 সালে চট্টগ্রাম সমুদ্র বন্দরে সাধারণ পণ্য উঠানামা হয়েছে 9,63,00,000 মেট্রিক টন। এক বছরের ব্যবধানে এই পণ্যের উঠানামা বেড়েছে 13 ভাগ। বিদায়ী বছরে কন্টেইনার উঠানামা হয়েছে 29,03,996 একক, যা আগের বছরের রেকর্ড ভেঙে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে 9 ভাগের কাছাকাছি। বন্দরে যন্ত্রপাতির বহরে যুক্ত হয়েছে নতুন গ্যান্ট্রি ক্রেন, আরটিজি ক্রেন, রেল মাউন্টেড ক্রেন, পাশাপাশি ইয়ার্ড সুবিধাও বেড়েছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, এসব উদ্যোগের সুফল মিলেছে 2018 সাল জুড়ে। আমরা বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি, যে জেটি নতুন নির্মাণ করার পরিকল্পনা, পুরাতন জেটিকে ঢেলে সাজানো, কেসিটি, জিসিবিকে কেসিটিতে করা, বে টার্মিনাল নেওয়া। তো এই সমস্ত করা হচ্ছে শুধুমাত্র প্রবৃদ্ধিকে চিন্তা করি। বন্দরে জাহাজ অবস্থানের গড় সময় কমে আসাকে অর্থনীতির জন্য ইতিবাচক বলছেন বন্দর ব্যবহারকারীরা। তবে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত দেশগুলোর আদলে চট্টগ্রাম বন্দর পরিচালনার পরামর্শ দেন তারা। গত অক্টোবর মাসেই কিন্তু সর্বোচ্চ কন্টেনার হ্যান্ডলিং এর রেকর্ড হয়েছে, বন্দর কর্তৃপক্ষ করেছেন। এটা একমাত্র সম্ভব হয়েছে সবার আন্তরিকতা এবং সরকারের সদিচ্ছা এবং সরকারের বিশেষ কিছু পলিসি বন্দর কেন্দ্রিক না হয়েছে। আমরা ধাপে ধাপে যেভাবে এগোচ্ছি, বাংলাদেশের বন্দর 76 থেকে এখন 70তম হয়েছে। আমার ধারণা যে আমরা যদি আরও আধুনিক ইকুইপমেন্টের সাথে সংযোজন করতে পারি, তাহলে চট্টগ্রাম অচিরেই বিশ্বের 1 থেকে 10তম একটি বন্দর হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই রয়ে গেছে। বিশ্বের বন্দরগুলোর কন্টেইনার পরিবহনের সংখ্যায় চট্টগ্রাম বন্দরের অবস্থান এখন 70তম। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, বন্দরের কন্টেইনার উঠানামার রেকর্ডের এই ধারাবাহিকতা ধরে রাখতে বিশেষজ্ঞরা আর কি পরামর্শ দিচ্ছেন? মূলত আমরা দেখছি যে গত বছরের মাঝামাঝি সময়ে এসে চট্টগ্রাম বন্দরের যন্ত্রপাতির বহরে বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি, বিশেষ করে 3টি গ্যান্ট্রি ক্রেন যুক্ত হওয়ার পরে বন্দরের পারফরমেন্সে একটি ব্যাপক পরিবর্তন এসেছে। এর আগে আমরা যেমনটা দেখছিলাম যে গত বছরের শেষ দিকে, অর্থাৎ 2017 সালের শেষ দিকে চট্টগ্রাম বন্দরে জাহাজের গড় অবস্থানকাল ছিল প্রায় 104 ঘন্টার কাছাকাছি। এটি এখন একেবারেই কমে এসেছে এবং সেক্ষেত্রে আমরা কোনো দিন দেখছি যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসলে কোনো জাহাজই আর এখন অপেক্ষায় থাকছে না। এক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ যেটি বলছে যে আসলে আমাদের বাংলাদেশে জাহাজের যে চাপ, সেটি মূলত ঈদ, অর্থাৎ 2টি ঈদ, বিশেষ করে কুরবানি ঈদ এবং রমজানের ঈদ, আর এছাড়া বাজেটের আগে করে এই চাপটি হয় এবং সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য বন্দর যে ধরনের পরিকল্পনা নেওয়া দরকার সেটি তারা নিচ্ছেন। ইতোমধ্যে তারা স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলছেন এবং এই স্বল্প মেয়াদী পরিকল্পনার মধ্যে যেটি 1 নম্বরে আছে সেটি হচ্ছে পতেঙ্গায় একটি কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা, PCT। এটির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এছাড়াও আরও বে টার্মিনালের প্রথম পর্যায়ের কাজ করা, আরও বেশ কিছু নতুন যন্ত্রপাতি সংগ্রহ করা, সেই কাজগুলো তারা
স্বল্পমেয়াদে করতে চান। আর এর বাইরে দীর্ঘমেয়াদে আরও 8টি, মধ্যমেয়াদে আরও 8টি কাজ রয়েছে, প্রকল্প তাদের রয়েছে। আর দীর্ঘমেয়াদে আরও অন্তত 7টি প্রকল্প রয়েছে যেগুলো তারা লম্বা সময়। অনুপম, বন্দরে এখন কি পরিমাণ কন্টেইনার জট রয়েছে? এই মুহূর্তে আসলে বন্দরে কন্টেইনার জট নেই, কারণ আমরা যেটি একটু আগে আপনাকে অনেক ধন্যবাদ। বন্দরের বহির্নগরে জাহাজের কথা বলছিলাম অনুপম শীলের সঙ্গে। ফারাক্কা ব্যারেজের মেরামতের জন্য দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি কমেছে, ফলে প্রতি টনে 350 টাকা পর্যন্ত বাড়তি দাম গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এর প্রভাব পড়েছে বন্দরের রাজস্ব আয়ের উপর। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে যত পাথর আমদানি হয় তার বেশিরভাগই আসে ভারতের বিহারের পাকুড় ও ঝাড়খণ্ড থেকে। আমদানিকৃত এসব পাথর ফারাক্কা ব্যারাজ হয়ে হিলিতে আসে, কিন্তু ফারাক্কায় মেরামত চলায় এর উপর দিয়ে ভারী যানবাহন চলছে না। এতে হিলি স্থলবন্দরে পাথর আমদানি কমে গেছে। ব্যবসায়ীরা বলছেন, ফারাক্কা ব্যারাজের মেরামতের আগে হিলি দিয়ে প্রতিদিন গড়ে 6500 মেট্রিক টন পাথর আসলেও এখন তা নেমে এসেছে 500 থেকে 800 মেট্রিক টনে। সরবরাহ কমে যাওয়ায় প্রভাব পড়েছে দামেও। আগে ছোট ও বড় পাথর বিক্রি হতো টন প্রতি 2800 টাকা থেকে 3300 টাকায়, এখন তা বিক্রি হচ্ছে 3600 টাকায়। আমাদের যে অর্ডারগুলো ধরা আছে পাথর আসার না কারণে অর্ডারগুলো ক্যান্সেল হয়ে গেছে, আমরা ঠিকমতো সাপ্লাই দিতে পারছি না। ইতিমধ্যে পাথরের দামও বৃদ্ধি হয়ে গেছে। আগে আমরা 58 বা 34 যে মালটা ছিল এই মালগুলো আমরা কিনতাম 3300, 3250, এখন সেটা আমাদের 3600 টাকায় কিনতে হচ্ছে। এদিকে 20-25 দিন আগেও প্রতিদিন 40 থেকে 50 লাখ টাকা রাজস্ব আদায় হতো হিলি স্থলবন্দরে, কিন্তু পাথর আমদানি কমে যাওয়ায় রাজস্ব আদায়ও কমেছে। ফারাক্কা ব্রিজ মেরামত হওয়ার কারণে ভারী যানবাহন চলাচলের উপর তারা নিষেধাজ্ঞা জারি করেছে, যার কারণে পাথরটা আমদানি কম হয়েছে। এই পাথর আমদানি কম হওয়ার কারণে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, পানামা হিলিপোর্ট লিঙ্ক লিমিটেডেও আমরা আমাদের আয় থেকে বঞ্চিত হচ্ছি। ফারাক্কা ব্যারাজের কাজ শেষ হলে জানুয়ারির মাঝামাঝিতে পাথর সরবরাহ স্বাভাবিক হবে বলছে বন্দর কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভোলা সদর উপজেলায় দেখা দিয়েছে সাপ আতঙ্ক। গত 2 মাসে সেখানে সাপের কামড়ে মারা গেছেন 4 জন, আক্রান্ত হয়েছেন অন্তত 30 জন। সাপে কামড়ানো রোগীর পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা। ভোলা সদরের পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশা ও রাজাপুর কাচিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ দিন কাটাচ্ছেন সাপ আতঙ্কে। ওইসব এলাকায় প্রতিদিনই কেউ না কেউ সাপের ছোবলে আক্রান্ত হচ্ছে। 1 বছরে ইলিশা রাজাপুর এলাকায় ছোট বড় মিলিয়ে 2 শতাধিক সাপ মেরেছেন স্থানীয়রা। কিছুদিন আগে ইলিশা বাজারের একটি দোকান থেকে রাসেল ভাইপার জাতের বিষধর 15টি সাপ উদ্ধার করে কুকরিমুকরির গভীর বাগানে অবমুক্ত করে বন বিভাগ। সাপ আতঙ্কে ঘরে বাইরে কোথাও স্বস্তিতে চলাফেরা করতে পারছেন না স্থানীয়রা। রাস্তাঘাটে অনেক সাপ আছে, অনেক বড় বড় সাপ, তো এই কারণে মনে করেন ভয়ের জ্বালা আমরা ঘরেও থাকতে পারতেছি না, রাস্তাঘাটেও হাঁটতে পারতেছি না। এদিকে সাপের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়লেও প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না ভুক্তভোগীরা। ওষুধ না পাওয়ার অভিযোগ তাদের। আমার ওই সুন্দরবনে রাস্তা বাড়ি ছিল, কিছুক্ষণ পরে গেল কি আমার সাপে কামড় দিছে, পরে তাড়াতাড়ি দৌড়ে এলাম, গাড়ি নিয়ে হাসপাতাল নিলাম। হাসপাতাল নেওয়া যাওয়ার পরে ওনারা দৌড়াদৌড়ি করে ওষুধ নাই। ডাক্তার আমাদেরকে ভ্যাকসিন স্লিপ দিল, আমরা বাইরে খোঁজার জন্য গেছি, যাওয়ার পরে আমরা কোথাও ভ্যাকসিন পাইনি। সাপের কামড়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ মজুত রাখার জন্য জেলার সব হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন। সকল উপজেলায় এই সাপে কাটা রোগের যে ভ্যাকসিন এটা আমি সাপ্লাই দিছি। কোনো উপজেলা থেকে আমার এখানে আসার প্রয়োজন হয় না, সকল উপজেলায় এই ভ্যাকসিনগুলো তারা পাবে এবং ইউএসএফপিও এ ব্যাপারে নিশ্চিত করবে। দিন দিন ঝোপঝাড় পরিষ্কার হয়ে যাওয়ায় আবার সারাচ্ছে সাপ, ফলে সাপ লোকালয়ে চলে আসতে বাধ্য হচ্ছে বলে মত বন বিভাগের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেষ করার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। চতুর্থবারের মতো সংসদ নেতা শেখ হাসিনা আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় নির্বাচিত। শপথ নিলেন জাতীয় নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা, অংশ নেননি ঐক্যফ্রন্টের 7 জন। নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ ধর্ষণ মামলায় গ্রেপ্তার আরও 2, ডাক্তারি পরীক্ষায় মিলেছে আলামত। এই ছিল সমগ্র বাংলাদেশ। একটু পর চিনি বেরেন সংবাদ দিয়ে দেখার আমন্ত্রণ রইল।